আমি মনে করি এদেরকে, এই সমস্ত টেররিস্টদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। আমি এই বিষয়টা ভালোভাবে নিব না, কারণ দেখেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমরা কেন করেছি? আমরা চেয়েছি যে মানুষজন যাতে, দেশে যাতে শান্তি ফিরে আসে, মানুষজন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি না। এখন দেখেন, যদি বিগত দিনে কেউ আওয়ামী লীগ করেও থাকে, এখন কি আওয়ামী লীগ যারা করেছে, যারা নিম্ন পর্যায়ে ছিল, তাদের কি মানে দেশে থাকার অধিকার নাই? এরকমই যদি হয় তাহলে, কি বলবো? তাহলে আওয়ামী লীগ যেটা করেছে এখন, তো তাহলে এখনো সেটাই হচ্ছে। এটা কিন্তু বন্ধ হয়নি। কারণ এই প্রতিহিংসার রাজনীতি আসলে আমরা চাই না। আমরা চাই এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আর আরেকটা কথা আমি বলতেই চাই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে, এই দীপ্ত হত্যা মামলায় যে আমার বাবাকে আসামি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যদি আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা সুষ্ঠু তদন্ত করুন, এবং এতে যদি আমার বাবার কোনো যোগসূত্র পাওয়া যায় এই হত্যাকাণ্ডের সঙ্গে, তাহলে আমি তারও বিচার চাই। আমি বলছি না যে আমার বাবা বলে সে হচ্ছে এটা থেকে বেঁচে যাবে, না, তারও শাস্তি হবে। কিন্তু যদি কোনো কারণে এখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসূত্র না পাওয়া যায়, তাহলে এই যে 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 বাণিজ্যকারী, যে ফারুক ব্যাপারীর মতো চোর দুর্নীতিবাজ আছে, এদেরকে আপনারা শাস্তির আওতায় আনুন দয়া করে। আমি কেন্দ্রীয় যারা আছেন যুবদলের, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের প্রতি খুবই আশা রেখে বলতে চাই, এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজ, এদেরকে আপনারা এদের ব্যাপারে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করুন। আপনি এই যে কিছু বলেছেন, আপনি কি সমন্বয়কের কাছে কি দেখা করার সুযোগ পেয়েছেন, নাকি আপনার ওনাদের না, আমি এখনো সমন্বয়কদের সাথে দেখা করার সুযোগ পাইনি। তাদেরকে বিভিন্ন সোশ্যাল সাইডে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু আমি আসলে রেসপন্স পাইনি তাদের কাছ থেকে। আর এটাই, আমি আসলে কোনো দিক থেকে ওভাবে হেল্প আমি পাইনি। এখন আমার হেল্প পাওয়া না পাওয়াটা বড় কথা না। আমি চাই দেশের সমস্ত সংস্কার হোক, এবং যত দুর্নীতিবাজ আছে, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক অন্য যে কোনো পার্টি। কিন্তু আমি চাই এই সমস্ত টেরোরিস্ট, এই সমস্ত সন্ত্রাসী, এই সমস্ত দুর্নীতিবাজ, জনগণের টাকা আত্মসাৎকারী চাঁদাবাজ, এদের শাস্তি হোক। এদেরকে আপনারা দ্রুত আইনের আওতায় আনুন এবং এদের বিরুদ্ধে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এদের বিচার, আপনার দাবি কি যে আপনি ফাঁসি চাচ্ছেন? না, দেখেন, আমার দাবি হচ্ছে, যেমন ধরেন দুর্নীতি যারা করে, যেমন সোহাগ ফকিরের কথা আমি বললাম, উনি বিভিন্নভাবে অনেক টাকা, জনগণের টাকা আত্মসাৎ করেছে। আমি চাই ওনাকে দুর্নীতি দমন কমিশন থেকে ওনাকে আইনের আওতায় আনা হোক, এবং ওনার যে সমস্ত অর্থ এবং সম্পদ আছে এগুলোকে বাজেয়াপ্ত করা হোক, এগুলো সরকারি কোষাগারে রাখা হোক, এবং এগুলো বিভিন্ন যে বর্ণার্থদেরকে পুনর্বাসনের জন্য তখন আমাদের একটা অর্থের প্রয়োজন হবে, তখন যাতে সেখানে এই সমস্ত দুর্নীতিবাজদের, এই জনগণের টাকা যে আত্মসাৎ করেছে, তাদের এই টাকাগুলোকে যেন বর্ণাঢ্যদেরকে সাহায্য করে আমরা দেশকে বিভিন্নভাবে সমৃদ্ধ করতে কিছুক্ষণ পারি। আগে বলেছেন উনিরা এখনো দেশে আছে, ঘুরতেছে, করতেছে। এই বিষয়টা মানে কি মনে হ্যাঁ, করছেন? আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা আমরা স্বাধীন হয়েছি, ঠিক আছে। কিন্তু এখনো আমাদের আশেপাশে কিছু ছাত্রলীগের দোসর এবং এই সমস্ত সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং জনগণের টাকা আত্মসাৎকারী, এরা অনায়াসে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই না যে এরা আর এভাবে উম বুক ফুলিয়ে ঘুরে বেড়াক। এরা শাস্তি পাক, কারণ অনেক আ গরিব বাবার টাকা আছে এখানে। তাদের অনেক গরিব পরিবারের টাকা, এভাবে তারা বিভিন্ন চাকরি দেওয়ার কথা বলে, বিভিন্ন সময়ে এইটা বলে সেইটা বলে তারা টাকাগুলো নিয়েছে। মূলত বাবা এখন বর্তমানে আপনার সংসার, তো বাবা নেই, আপনাদের সাথে বাবা নেই। মূলত আপনার সংসারটা চলছে কেমনে? দেখেন, বাবা নেই বলতে সে নেই যে এরকম না। সে হয়তোবা একটা মিথ্যা মামলার শিকার হয়েছে। তো সেই হিসেবে সে একটু দূরে আছে আমাদের থেকে, এটাই। আর প্রতিটা, আমার যেমন অন্যান্য আছে, আমার নানা ভাইয়েরা আছে, আমার মা আছে, আমার পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, এবং আমিও পড়াশোনা করছি। তো আমার আসলে সর্বশেষ বলা, এখন বর্তমানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকে আমি বলতে চাই, উপদেষ্টার নামগুলো একটু উল্লেখ করা যাবে, বলা যাবে? প্রধান উপদেষ্টা সহ এবং অন্যান্য উপদেষ্টা, যেমন স্পেসিফিকলি যদি বলতে যাই, আইন উপদেষ্টা যিনি আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই সমস্ত যে, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং অন্যান্য যে উপদেষ্টারা আছেন, নাহিদ
নাহিদ ভাই এবং আমাদের সমন্বয়কদের মধ্যেও দুজন আছেন, আপনারা জানেন। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারা আছেন, এই যে জনগণের টাকা আত্মসাৎকারী, এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনেন, এদেরকে আইনের আওতায় এনে এদের একটা শাস্তির ব্যবস্থা করুন। এটাই আমি আশা করি। আরেকটা কথা, আমরা দীর্ঘ টাইম আমরা শুনছি যে আপনার যে প্রধানমন্ত্রী পুরোপুরি যে প্রধানমন্ত্রী একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যে চুপ করে আমি বাংলাদেশের আশেপাশেই আছি, সে বাংলাদেশে আমি চুপ করে আমি ঢুকে যাব বাংলাদেশে। এখন এই যে এত স্টুডেন্ট এখন যে হত্যা করেছে, এত স্টুডেন্ট মায়ের বুক খালি করেছে, এই বিষয়ে মানে চুপ করে যদি বাংলাদেশে ঢুকে যায়, কি এটার কি বলবো? আচ্ছা, এটা নিয়ে আসলে বলতে চাই যে দেখেন, এখানে ওনার চট করে ঢোকার কিছু নেই। আহ, উনি অ্যানাউন্স দিয়েই ঢুকতে পারবেন, কারণ দেখেন, উনিও কিন্তু আমাদের দেশেরই একজন নাগরিক। যদিও দুর্নীতির সঙ্গে ওনার নাম বা গণহত্যার সঙ্গে ওনার নামটা জড়িয়ে গিয়েছে, বা আমরা সেটা দেখেছি এই ছাত্র আন্দোলনের সময়ে। তো এখানে আসলে গোপনে কোনো কিছু করার কোনো সুযোগ আর নেই। এখন যদি সে আসতে চায়, সে আসবে। আসার পরে আমাদের দেশের যদি আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, সেটা আসলে যারা ঊর্ধ্বতন অবস্থায় আছে তারা সেভাবে নিবে। কিন্তু আমি মনে করি সেও একজন নাগরিক এই দেশের। সে এই দেশে আসতেই পারে। এখানে আসলে চট করে হট করে ঢোকার কিছু নেই, সে আসতেই পারে। আর এটা নিয়ে আসলে আমার মন্তব্য আর করার আরেকটা তেমন কিছু আরেকটা নেই। কথা, উনি একটা ইন্টারভিউতে বলেছে, ক্ষমতায় থাকার অবস্থায় উনি বলেছে যে এটা আমার বাবার দেশ। উনি বাবার দেশ যদি হয়, তাহলে উনি কেন বাংলাদেশ থেকে পালায়ে গেলেন? দেখেন, এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্ন। তো আমি ওনার ওই কথাটার প্রেক্ষিতে আমি বলতে চাই, উনি যে বলেছিলেন যে এটা আমার বাবার দেশ। এখন উনি এটা কোন আহ, মানে প্রেক্ষিতে বলেছে, আমি পুরা ভিডিওটা তো দেখিনি আসলে। হয় কি দেখেন, এখানে কিন্তু স্বাধীনতার ডাক ওনার বাবা দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এখানে জিয়াউর রহমানের নামও কিন্তু জড়িত আছে। তো আসলে ওই হিসেবে উনি বলেছে কিনা, কিন্তু দেশটা আসলে কারোরই বাবার না, দেশটা আমাদের সবার। হ্যাঁ, হয়তোবা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তার বাবা, এক্ষেত্রে তার অবদান আছেন, এটা অস্বীকার করছি না। কিন্তু আহ, দেশটা আসলে কারোর বাবার না, দেশটা আমাদের সবার। আরেকটা কথা, আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি যে এখন নতুন দেশ স্বাধীন হয়েছে। এই নতুন দেশ স্বাধীন হওয়ার পরে আপনি নতুন দেশে কি চান? কি আপনার দাবি? অবশ্যই আমি এই এই আমার যে দেশ স্বাধীন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, আমিও এই আন্দোলনের একজন সহযোদ্ধা। তো আমি অবশ্যই চাই আমাদের দেশ থেকে দুর্নীতিটা চলে যাক, এবং চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এবং জনগণের টাকা যাতে আর আগের মতো আত্মসাৎ না করতে পারে কোনো কেউ, বড় চেয়ারে বসে সে যাতে এসির বাতাস খেতে খেতে মানে জনগণের টাকা আত্মসাৎ করবে, এই সুযোগটা যাতে আর না থাকে। এবং সকল পর্যায়ে, একদম ঊর্ধ্বতন অবস্থা থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সব জায়গায় যেন জবাবদিহিতা থাকে। কারণ আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কারণ জবাবদিহিতা ছাড়া আসলে সঠিক বিচার পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে। সো আমি চাই জবাবদিহি থাকবে, যে সরকারই আসুক না কেন, এখন যে যিনি আছেন বা পরবর্তীতেও যদি কেউ আসেন, যে সরকারই হোক, তারা জবাবদিহি করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের স্বার্থে কাজ করতে হবে। এখানে কারো দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় যদি কেউ আসতে চান, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তাহলে ক্ষমতা আসবেন না, আসার চেষ্টাও করবেন না। তাহলে আমরা ছাত্র সমাজ আবারও কিন্তু শক্ত হাতে সেটা প্রতিহত করব। আপনি কি কোনো সময় রাজনীতি করবেন? রাজনীতি করার কি ইচ্ছা আছে? সবারই তো একটা এখন স্বপ্ন থাকে যে দেখেন, ডাক্তার, এখন আমি ইঞ্জিনিয়ার। স্টুডেন্ট, আমার আসলে রাজনীতি করার মতো ইচ্ছা নাই, বাট রাজনীতি চর্চা করা অনেক ভালো। কারণ কিন্তু আমরা আসলে আমাদের দেশে এতদিন যে রাজনীতি চলে আসছে, এটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আমরা চাই না যে আর প্রতিহিংসার রাজনীতিটা আসলে থাকুক। আমাদের দেশে রাজনীতি হবে রাজনীতি মানে কি, রাজার নীতি, রাজার নীতি হবে জনগণের জন্য। এখন আপনাকে যদি অফার করা হয় যে সমন্বয়ক থেকে, যে আপনি রাজনীতি থেকে আপনাকে পছন্দ করা হলো রাজনীতি করার জন্য, আপনি কি রাজনীতি কি করবেন কি না? না, আপনার অবশ্যই আমি, স্বপ্ন কি আছে? দেখেন, রাজনীতি বলতে আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে রাজনীতি বলতে হচ্ছে যে কোনো একটা পদ নিলাম আমি, তারপর আমি জনগণের
ওপর দমন-পীড়ন চালালাম। এরকমই কিন্তু আমাদের দেশের রাজনীতিটা বিগত কয়েক বছর এরকমই হয়ে আসছে। আসলে আমি এরকম রাজনীতি করতে চাই না। হ্যাঁ, আমি জনগণের স্বার্থে কাজ করার জন্য যদি কোনোদিন আমার সুযোগ আসে যে জনগণ আমাকে যদি চায় যে না আমি তাদের স্বার্থে কাজ করতে পারবো মনে করে, তাহলে আমি হ্যাঁ, কোনো না কোনো দিন যাবো। যদিও এখন আমার এইজ হয়নি। আমি আসলে রাজনীতিতে না অনেক অভিজ্ঞতার দরকার হয়। সো আমার মনে হয় না আমার অত অভিজ্ঞতা আছেন। হ্যাঁ, তবে আমার বাবা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই ক্ষেত্রে আমার টুকটাক অভিজ্ঞতা আছে বা আমি ছোটবেলা থেকে দেখেছি। সেই ক্ষেত্রে আমার রাজনীতি চর্চা যদি বলেন সেটা আমার হয় টুকটাক। কিন্তু আসলে রাজনীতিতে কোনোদিন যাবো কিনা, যদিও যাই এই প্রতিহিংসার রাজনীতি না, আমি জনগণের স্বার্থে কাজ করতে চাই। আচ্ছা, ধরুন আপনি রাজনীতিতে গিয়েছেন। যাওয়ার পর আপনি কি কাজ করবেন জনগণের জন্য? অবশ্যই দেশ সংস্কারের কাজ করব। জনগণের যত অসুবিধা আছে, জনগণের যত ধরনের আ সুযোগ সুবিধা দেখেন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে জনগণ অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। যাতে তাদের পাশে আমি দাঁড়াতে পারি, তাদের জন্য আমি কাজ করতে পারি, তাদেরকে আমি বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে পারি। এটাই আমার চাওয়া। আর সর্বশেষ আমি বলে শেষ করতে চাই যে এই সমস্ত টেরোরিস্ট, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারাই যুক্ত আছেন, এই যে ছাত্রলীগের এক দোসরের কথা বললাম সোহাগ ফকির, এ একটা চোর, একটা চাঁদাবাজ, এই জনগণের টাকা আত্মসাৎ করেছে। একে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একে দ্রুত আইনের আওতায় এনে একে শাস্তি দেওয়া হোক এবং এর সকল অর্থ এবং সম্পত্তি এগুলো বাজেয়াপ্ত করা হোক। আর ফারুক ব্যাপারী যুবদলের যে আহ্বায়ক, ওনাকে নিয়ে আমি বলতে চাই ওনার মতো চাঁদাবাজ যে কোনো সংগঠনের জন্যই সেটা হুমকির কারণ হতে পারে, যে কোনো সংগঠনের জন্য সংকটের কারণ হতে পারে। তা কেন্দ্রীয় পর্যায়ে যুবদলের যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও একবার বলতে চাই যে এই সমস্ত চাঁদাবাজকে আপনারা বয়কট করুন এবং এই সমস্ত চাঁদাবাজরা কোনো সংগঠনের জন্যই ভালোর কারণ হতে পারে না। সব সংগঠনের জন্যই এই সমস্ত চাঁদাবাজরা ক্ষতির কারণ বয়ে আনবে।